আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস, এক সপ্তাহে মৃত্যু বেড়েছে ৪৬ ভাগ। হঠাৎ করে সারা পৃথিবীতে যেরকম স্বাস্থ্যবিধি মেনে না চলার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, এটাকে আমরা আসলে দ্বিতীয় ঢেউ বা দ্বিতীয় সেকেন্ড ওয়েভ বলবো কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন এখন উঠেছে। স্বাস্থ্যবিধি মানছেন না কেউ, আইসোলেশন নিশ্চিত না করলে পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা। টেস্টই তো করতে পারছি না, তাহলে আমরা আইসোলেট করতে পারছি না। ছেড়ে দিয়ে বলছি যে তোমরা মাস্ক পরো, তোমরা সোশ্যাল ডিস্টেন্সিং করো, মাস্কের ইফেক্টটা পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় ঢেউয়ে ইউরোপ জুড়ে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। ইতালিতে এ মাসেই মারা গেছেন 11,000-এর বেশি। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময়, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রোহিঙ্গাদের ফেরাতে আর আস্থা রাখা যাচ্ছে না মিয়ানমারের সঙ্গে আলোচনায়। আন্তর্জাতিক চাপ বাড়িয়ে বহুপাক্ষিক উদ্যোগই একমাত্র উপায়, মত বিশ্লেষকদের। এবং অগ্রহায়ণের শুরুতেই রাজধানী সহ সারা দেশে বাড়ছে শীত। রাতের মহানগরীতে ঠান্ডায় জবুথবু ছিন্নমূল মানুষ, নেই মোকাবিলার রসদ। কিছুদিন স্থিতিশীল থাকার পর আবারও চোখ রাঙাচ্ছে করোনা পরিস্থিতি। শনাক্তের হার কিংবা মৃত্যু, সব সূচকেই পরিস্থিতি অবনতির দিকে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আবারও উদাসীনতা, পরীক্ষা না করানো আর আক্রান্তদের অন্যদের থেকে বিচ্ছিন্ন রাখতে না পারাকেই সংক্রমণ বাড়ার জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ, রোগ ছড়ানো নিয়ন্ত্রণে আনতে আক্রান্তদের শনাক্ত করা এবং প্রতিটি রোগীকে নিবিড় পর্যবেক্ষণ নিশ্চিত করতে হবে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সক্ষমতা 250 রোগীর, কিন্তু হাসপাতালটিতে এখন সেবা দেওয়া হচ্ছে 314 ভর্তি রোগীর। স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রমতে রাজধানীর 19টি কোভিড নির্ধারিত হাসপাতালের কমপক্ষে 6টিতে সক্ষমতা আর ভর্তি রোগী প্রায় সমান, আর 7টি হাসপাতালে ফাঁকা নেই আইসিইউ শয্যা, যা ইঙ্গিত দিচ্ছে কোভিড পরিস্থিতি চাপ বাড়াচ্ছে হাসপাতালগুলোতেও। বর্তমানে দেশে মোট নমুনা পরীক্ষার বিপরীতে বাড়ছে শনাক্তের হারও। আগের সপ্তাহগুলোই 10-11% থাকলেও সবশেষ 47তম সপ্তাহে শনাক্তের হার দাঁড়ায় 13%-এর বেশি। অন্যদিকে কিছুদিন আগের স্থিতিশীল অবস্থা থেকে শনাক্ত রোগীর সংখ্যা এখন ঊর্ধ্বমুখী। আবার একটা সময় মৃত্যুর সংখ্যা তুলনামূলক কমতে শুরু করলেও হঠাৎ ব্যতিক্রম রূপ 47তম সপ্তাহে। আগের সপ্তাহের তুলনায় মৃত্যুর সংখ্যা বাড়ে 1 লাফে 43%। হঠাৎ করে সারা পৃথিবীতে যেরকম স্বাস্থ্যবিধি মেনে না চলার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, সেটা বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে। এখন এটাকে আমরা আসলে দ্বিতীয় ঢেউ বা দ্বিতীয় সেকেন্ড ওয়েভ বলবো কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন এখন উঠেছে। সংক্রমণ রেখা যখন আবারও ঊর্ধ্বমুখী, তখন হাসপাতালের মতন স্পর্শকাতর জায়গা সহ সবখানি সচেতনতার ঘাটতি। আসি তো, ফোনে কথা বলতেছিলাম, এই কারণে খুলছি। এই দুটো ব্যাগে আমার মাস্কটা বেডে ধুয়ে যাবে, মাস্ক কই পড়ছে আমি জানি না। রোগ নিয়ন্ত্রণে পরীক্ষার হার বাড়ানো আর আক্রান্তদের আইসোলেশন নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। টেস্টই তো করতে পারছি না, তাহলে আমরা আইসোলেট করতে পারছি না। তাহলে আমরা ওদেরকে ছেড়ে দিয়ে বলছি যে তোমরা মাস্ক পরো, তোমরা সোশ্যাল ডিস্টেন্সিং করো, এটা করে, কিন্তু বেশি মাস্কের ইফেক্টটা পাওয়া যাচ্ছে না। আইসোলেশনে আছেন কিনা এবং তাদের চিকিৎসা ঠিকভাবে হচ্ছে কিনা সেই খবরটা নেওয়া দরকার। আইডিসিআর সেই কাজটি করছে, কিন্তু জনবলের অভাবে 24 ঘন্টার ভিতরে প্রতিটি রোগীকে ফলো আপ করা সম্ভব হচ্ছে না। কোভিড নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানাতে আরও কঠোর হওয়ার তাগিদও দিচ্ছেন বিশেষজ্ঞরা। দেশে কোভিড-19 সংক্রমণ আবারও বাড়ার যে শঙ্কার কথা বলা হয়েছিল, সেগুলো যে অমূলক ছিল না তার ইঙ্গিত মিলতে শুরু করেছে এরই মধ্যে। তবে যেসব সাবধানতা, সতর্কবার্তা আর স্বাস্থ্যবিধির পরামর্শ দেওয়া হয়েছে, সেগুলো কতটা মানা হচ্ছে সে প্রশ্ন একই সঙ্গে আরও জোরালো হচ্ছে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আবারও ইতালিতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ে চলতি মাসে মারা গেছেন 11,000-এর বেশি। এর মধ্যেই শনিবার থেকে লাৎসিও বিভাগে রাত 9টার মধ্যে সুপার মার্কেট সহ দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রোম থেকে সে খবর জানাচ্ছেন জোমানা মাহমুদ। করোনার
দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ইতালি। আক্রান্তের সংখ্যা প্রতিদিনই গড়ে 30,000-এর উপরে থাকায় হাসপাতালগুলোতে শয্যা খালি নেই। সংকটাপন্ন রোগীদের অ্যাম্বুলেন্সে রেখেই হাসপাতালের সামনে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। নতুন নতুন নির্দেশনা নিষেধাজ্ঞা জারি করেও সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। ফাইজার ইউরোপীয় ইউনিয়নের জন্য যে 30 কোটি ডোজ ভ্যাকসিন বরাদ্দ করেছে তা থেকে ইতালি পাবে প্রায় 3 কোটি ডোজ। আগামী 15 জানুয়ারির পর দেশটি এই ভ্যাকসিন পেতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুরুতে 17 লাখ মানুষের উপর এই ভ্যাকসিন প্রয়োগের সিদ্ধান্ত রয়েছে, যেখানে অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মী এবং বৃদ্ধরা। এদিকে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সময়সীমা কমিয়ে আনায় প্রবাসী বাংলাদেশিরা নতুন করে ক্ষতির শিকার হচ্ছেন। নতুন করে আবারও অনেক প্রদেশের দোকানপাট বন্ধের সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে। সরকার 1 ঘন্টা সময় অনেক পিছিয়ে দিচ্ছে, যার কারণে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন 14 লাখের উপরে, মারা গেছেন প্রায় 50,000 মানুষ। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। আগামী 11 ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে করোনার টিকা দেয়া শুরু হতে পারে বলে আভাস দিয়েছেন ভ্যাকসিন কর্মসূচির প্রধান ডক্টর মোনসেফ স্লাইউই। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি। ডক্টর মোনসেফ জানান, টিকা অনুমোদন হওয়ার পর 24 ঘন্টার মধ্যেই তা সরবরাহের পরিকল্পনা রয়েছে। মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ও সহযোগী প্রতিষ্ঠান জার্মানির বায়োনটেক তাদের তৈরি ভ্যাকসিন অনুমোদনে শুক্রবার মার্কিন ওষুধ প্রশাসনের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA-এর উপদেষ্টা কমিটির আগামী 10 ডিসেম্বর ফাইজারের আবেদন নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে। ডক্টর মনসেফ জানান, টিকা অনুমোদনের 2 দিনের মধ্যেই ভ্যাকসিন দেয়া শুরুর উদ্যোগ নেবেন তারা। এর আগে ফাইজার ও বায়োনটেকের পক্ষ থেকে তাদের টিকাটি চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় 94% কার্যকর বলে দাবি করা হয়। চুক্তির 3 বছরেও শুরু করা যায়নি রোহিঙ্গাদের প্রত্যাবর্তন। কারণ হিসেবে বাংলাদেশ স্বীকার করছে, মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার উপর আর আস্থা রাখা যাচ্ছে না। উপায়ে আন্তর্জাতিক চাপ বাড়িয়ে বহুপাক্ষিক উদ্যোগ, তবে সেখানেও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা হতাশাজনক বলে মনে করছেন বিশ্লেষকরা। এহসান জুয়েলের রিপোর্ট। 2017 সালে রোহিঙ্গাদের অনুপ্রবেশ শুরুর পর ওই বছরই 23 নভেম্বর নাইপিদোতে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে চুক্তি, কিন্তু কাগজে কলমে করা চুক্তির বাস্তব কার্যকারিতা আসেনি এখনো। চুক্তি অনুযায়ী 3 মাসের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তন শুরুর কথা। এ নিয়ে কয়েক দফা বৈঠক হয়েছে, তালিকাও প্রস্তুত করে দিয়েছে বাংলাদেশ, কিন্তু দ্বিপাক্ষিক আলোচনার ফল শূন্য। বারবার অঙ্গীকারও করেছে নিয়ে যাবে, কিন্তু আর কিছু বলে না। এখন আমাদের বন্ধু রাষ্ট্র চাপ দিচ্ছেন তাদের। বন্ধু রাষ্ট্র মানে চীন, বন্ধু রাষ্ট্র মানে জাপান এবং ইউরোপিয়ান ইউনিয়ন। বাংলাদেশ ভরসা করছে প্রভাবশালী দেশগুলোর উপর, কিন্তু চলতি সপ্তাহে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আনা প্রস্তাবের বিরোধিতা করেছে চীন, রাশিয়া। ভোট দানে বিরত থেকেছে ভারত, জাপানের মতো দেশ। সব মিলে তাদের সাম্প্রতিক ভূমিকা আশাবাদী করতে পারছে না বিশ্লেষকদের। জেনোসাইড বা ওই ধরনের বিষয় যখন হয় তখন আর দ্বিপাক্ষীয় থাকে না। সেই জায়গায় বাংলাদেশ আমার মনে হয় তার আন্তর্জাতিকরণের ব্যাপারে তার ধীর গতি যেটা আমরা দেখছি, সেটা কিন্তু আমার মনে হয় না ঠিক হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন যে ভূমিকা রাখছে, যেভাবে তারা মিয়ানমারের নির্বাচনকে গণতান্ত্রিক রূপ দিচ্ছে, এটা তো খুবই দুঃখজনক। তারা তাদের নিজেদের বাণিজ্যিক স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে, যেটা খুবই দুঃখজনক। মিয়ানমার প্রথমেই জানে যে চীন তাদের পাশে থাকবে, ভারত তাদের পাশে থাকবে। তাহলে পরে বাকি থাকলো পশ্চিমা বিশ্ব। পশ্চিমা বিশ্বের এখানে বেশ কিছু কোম্পানি আছে যাদের বাণিজ্যিক স্বার্থ আছে এবং আরো বাড়ছে। মিয়ানমারের জাতীয় নির্বাচন শেষ হওয়ায় চীনের উদ্যোগে আগামী ডিসেম্বর মাসে প্রত্যাবর্তন ইস্যুতে একটি ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রত্যাবর্তন প্রক্রিয়ায় জাপানও সহযোগিতা করতে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। আগাগোড়া দুর্নীতিতে মোড়ানো বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, মূলধন যোগানে পুনর্গঠনের চেষ্টা। অগ্রহায়ণের শুরুতেই রাজধানীতে শীত বাড়তে শুরু করেছে। ঠান্ডায় রাতের নগরীতে ছিন্নমূল মানুষকে পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। মানুষের পাশাপাশি শীতে জবুথবু অসহায় প্রাণীরাও। এবার আমিনের রিপোর্ট।
রাত তখন 2:30। রাজধানীর কারওয়ান বাজার থেকে একটু এগিয়ে গিয়ে একটি গ্যারেজের সামনে আগুন পোহাতে দেখা যায় 3 50-ঊর্ধ্ব পুরুষকে। নিরাপত্তা প্রহরীর দায়িত্বরত তারা। হঠাৎ নেমে আসা ঠান্ডায় আগুন না জ্বালিয়ে উপায় ছিল না তাদের। মাত্র আসছি আছে, তারপরে শীতে এতে আমরা সহ্য করতে পারতেছি না। এখন এখানে আগুন হইতে আছি। আবহাওয়া অধিদপ্তরের তথ্যে দেখা যায় রোববার রাতে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 16.9 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকভাবেই ভোগান্তিতে পড়তে হয় গৃহহীন, ছিন্নমূল ও কর্মজীবী মানুষদের। শিশুদের ঝুঁকিটা আরো বেশি। সমস্যা এই যে বাচ্চা পোলা মানে ঠান্ডা তো লেগেই থাকে। এবার ঠান্ডায় বয়ে থাকবো, কষ্ট করতেছি শীতে। শীত পড়তে আছে মোটামুটি ভালোই, আরো পড়বো সামনের দিকে। কাজ যেটু পড়ছে এত বেশি পড়ছে। রাস্তায় যাদের ঘর তাদের জন্য শীতের রাত সবসময়ই দীর্ঘ। কাঁথা কম্বলের ওমনা থাকায় গামছা কিংবা পলিথিন জড়িয়ে জবুথবু হয়ে কোনো রকম কাটিয়ে দেয়া রাতটা। হঠাৎ নেমে আসা হিমে মুখোমুখি হওয়ার কোনো প্রস্তুতিই নেই তাদের। শীতে খারাপ লাগতেছে বললে আর কি আমি লুঙ্গি ছিঁড়া গায়ে দিয়েছি আর কি। আসছে পৌষ মাসে অসহায় এই মানুষগুলোর জন্য অপেক্ষা করছে আরো দুর্ভোগ। শীতের মাঝে একটু উষ্ণতার আশায় এই কুকুরগুলো মানুষের পাশে এসে কিভাবে আশ্রয় নিয়েছে তা থেকেই বোঝা যায় রাজধানীতে শীতের প্রকোপ কতটা বাড়তে শুরু করেছে। আর এতে বেশি ভোগান্তিতে পড়ছে রাজধানীর ছিন্নমূল মানুষগুলো। তাদের প্রত্যাশা এই শীতের প্রস্তুতি নেওয়ার জন্য এবং শীতকে মোকাবেলা করার জন্য তাদের পাশে এসে দাঁড়াবেন বিত্তশালীরা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। নানা অনিয়মে দুর্দশায় পড়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি। বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এ অবস্থায় আবারও মূলধন যোগান দিয়ে সংস্থাটি পুনর্গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর বিশ্লেষকরা বলছেন আইসিবির অনিয়মে জড়িতদের শাস্তি হওয়া দরকার। সাব্বির রূপলের রিপোর্ট। বিনিয়োগ ত্বরান্বিত করা ও শেয়ার বাজারের সহযোগিতার জন্য যাত্রা শুরু করে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি। কিন্তু বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটি জড়িয়ে পড়ে নানা অনিয়মে। এর আগে দুদকও তদন্ত করেছে, তাতেও থামেনি অনিয়ম। চলতি বছর বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে উঠে আসে প্রতিষ্ঠানটির নানা অনিয়ম। আমানতকারীদের তাৎক্ষণিক অর্থের চাহিদা মেটানো ও সুষ্ঠু বিনিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য কোনো নীতিমালাই নেই। গেল বছরের তথ্যের ভিত্তিতে প্রধান শাখাসহ 4টি শাখায় পরিদর্শন করে জুলাই মাসে একটি প্রতিবেদন দেয় কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত দল। প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় প্রতিষ্ঠানের মোট আমানত 10,697 কোটি টাকা, মোট ঋণ 2737 কোটি টাকা, 2 কোটি বা তার বেশি টাকা ঋণ দেওয়া হয়েছে 37টি প্রতিষ্ঠানকে। 91টি মামলা চলমান থাকলেও বেশিরভাগ মামলার হালনাগদ তথ্য দেয়নি আইসিবি। পোর্টফোলিও ও সিডিবিএল এর স্টেটমেন্টের ভিন্নতাও পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির এমন অবস্থায় আইসিবিকে পুনর্গঠনের একটি অডিট কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ইতিমধ্যে একটি নির্দেশনা আমাদেরকে দিয়েছে যে আইসিবিকে টোটাল রিপোর্টটা অডিট করে টোটাল রিপোর্টটা সরকারের কাছে জমা দিতে, যাতে একটা রিস্ট্রাকচারিং প্ল্যান করা যায়। রেগুলার আমাদের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এই ধরনের কিছু পেলে সেখানে আইনগত ব্যবস্থা নিচ্ছে। প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে মূলধন যোগান দিয়ে আইসিবিকে পুনর্গঠন করতে হবে, তবে সেক্ষেত্রে জোর তদারকি না থাকলে আবারও অনিয়মের আশঙ্কা থেকে যাবে বলে মত বিশ্লেষকদের। এই টোটাল জিনিসটা আমার মনে হয় যে গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবিলিটিতে নিতে হবে, নিয়ে এটা কারা কারা ইনভলভ ছিল সেটাকে খতিয়ে দেখতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। নভেম্বরের শেষে বিএসইসির অডিট টিম প্রতিবেদন দেওয়ার পর আইসিবি পুনর্গঠনের কাঠামো সুপারিশ করবে বিএসইসি। নানা অনিয়ম দুর্নীতির কবলে পড়ে মূলধন হারিয়ে এখন ভঙ্গুর দশায় আইসিবির মতো একটি প্রতিষ্ঠান। আবার নতুন করে মূলধন যোগান দিয়ে পুনর্গঠনের ব্যবস্থাও করা হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, যাদের জন্য এই প্রতিষ্ঠানের দুরবস্থা তাদের কি চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে? সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। করোনা সংকটে ফ্রান্সে বহু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বেশ জমজমাট অনলাইনে বেচা কেনা। একদিকে কর্মহীন মানুষ এই পেশায় যুক্ত হয়ে লাভবান হচ্ছেন আর্থিকভাবে, অন্যদিকে সাধারণ মানুষও লকডাউনের কারণে বাইরে বের হতে না পারলেও অনলাইন শপিংয়ে ঘরে বসেই পাচ্ছেন নিত্য প্রয়োজনীয় পণ্য। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। করোনা রুখতে দেশে দেশে জারি করা হয়েছে লকডাউন কিংবা কারফিউর মতো
কঠিন পদক্ষেপ। আর এই সময়ে বন্ধ ছিল আক্রান্ত দেশগুলোর ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্যান্য নানা প্রতিষ্ঠানও। বিধিনিষেধের বেড়াজালে ফ্রান্সের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইনে কেনাবেচা বেশ জমজমাট বলেই জানা গেছে। ক্রেতা সাধারণ ঘরে বসে রেস্টুরেন্টের খাবারের পাশাপাশি টাটকা শাকসবজি, এমনকি প্রয়োজনীয় কাপড় চোপড় থেকে শুরু করে অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিও তারা এখন অর্ডার করতে পারছেন। এই ব্যবসার সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে তারা ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য তাদের ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। আর ক্রেতারা জানিয়েছেন এতে করে তাদের সময় আর অর্থের সাশ্রয় হয়। বাংলাদেশি ভাইরা আছে, যাদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারা আমাদের সুযোগ সুবিধার জন্য অনলাইনের অনেক ফেসিলিটি দিয়ে রাখছে, সেখান থেকে আমরা সব কিছু পাইতেছি। প্যারিসের বাইরে যারা বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে, বাংলাদেশি মানুষ বসবাস করে, বিশেষ করে ওনাদেরকেই আমরা বাংলাদেশি প্রোডাক্টগুলা, বিশেষ করে সবজি, মাছ, মশলা, চাল, ডাল সব কিছু ওনাদের বাসায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই সার্ভিস শুরু করা। এই প্ল্যাটফর্মের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তাদের পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারের জন্য ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তারা ক্রেতা আকৃষ্ট করে থাকেন। মোহাম্মদ লুৎফুমান বাবু, সময় সংবাদ, প্যারিস। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। আবারও দেশে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। এক সপ্তাহে মৃত্যু বেড়েছে 46 ভাগ। স্বাস্থ্যবিধি না মানায় কারণ 11 ডিসেম্বর থেকে ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র। এবং রোহিঙ্গাদের ফেরাতে আর আস্থা রাখা যাচ্ছে না মিয়ানমারের সঙ্গে আলোচনায়। আন্তর্জাতিক চাপ বাড়িয়ে বহুপাক্ষিক উদ্যোগী একমাত্র উপায়, মত বিশ্লেষকদের। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।